চোখ বন্ধ করেছেন? আপনি করেননি, উল্টো আমার সাথে প্রেম করছেন। এখন এমন ভাবে বলছেন যেন ভাইয়ার কথা সব অক্ষরে অক্ষরে মেনেছেন আপনি। মনের কথা সৈকত অট্ট হাসি দিল। হো হো করে হেসে গেল অনেকক্ষণ। ওর হাসির শব্দে নাহিদ ঘাড় ঘুরিয়ে চাইল। রুবাব আর অন্তর পরাবদ্ধ করে বিস্ময় নিয়ে চাইল। সৈকতের সেদিকে খেয়ালে নেই, সে হেসেই যাচ্ছে। ওর হাসি শুনে মন বিরক্ত নিয়ে বলল, একদম হাসবেন না, আমার রাগ হচ্ছে। স্ট্রেস নিতে নিতে ছ্যাঁকাখোর বাপ্পা রাজার মতো চেহারা বানানোর পর আবার হাসি আসছে কিভাবে আপনার? সৈকতের হাসি কমার বদলে বেড়ে গেল। ওকে দেখতে না কি বাপ্পারাজের মতো লাগছে। কি হাস্যকর কথা! হাসির জন্য কথা বলতে পারছে না সৈকত। হাসতে হাসতে সৈকতের চোখে পানি চলে আসার জোগাড়। ওদিকে ওর হেয়ালিতে মন রেগে আগুন। এই বিশ্রামের জন্য ও দেখা অবধি করেনি। এই যে এখন একসাথে কোথাও বসতে ইচ্ছে করছে, সে আবদারও করেনি। অথচ যার জন্য এইসব সে উদাসীন। সৈকত প্রাণবন্ধ স্বরে আশ্বস্ত করল, তুমি একটু বেশিই চিন্তা করছো। না ঘুমিয়ে থাকার অভ্যাস আছে আমার। অনিদ্রায় অসুস্থ হব না। যতটুকু ঘুমিয়েছি তাতে এনাফ। আর একদিনেরই তো ব্যাপার। কাল পরীক্ষা শেষ হলে টানা 1 সপ্তাহ ঘুমাবো। ঘুম ভাঙলে দেখবে আমি বাপ্রাজ থেকে শাকিব খান হয়ে গেছি। চারপাশে খেয়ালও নেই সৈকতের। কথার দোটানায় একটু জোরে হয়ে গেল। বাসায় থাকা 3 বন্ধুর কানে গেল কথাটা। রুবাব বিশেষ একটা অবাক হলো না। তার বোনটার মাঝে মামা একটা ভাব আছে। সবাইকে শাসন করবে। খাওয়া ঘুম নিয়ে দিন 3বার ফোন না দিলে তাকে সাবধান করবে। বাড়িতে মেডিসিন নিতে দেরি হলে বাবা মাকে শাসন করে। মেয়েটা তার জীবনে থাকা আপন মানুষের সবার ভীষণভাবে খেয়াল রাখে। অল্পতে মানুষকে ভীষণ আপন করে নেয়, আগলে নেয়, খেয়াল রাখে। মনের স্বভাব এমন। রুবাব একবার সৈকতের পানে চেয়ে আবার পড়া মন দিল। ওর নির্বিকার থাকলেও অন্তর রইল না। সে উঠে এগিয়ে গেল নাহিদের কাছে। নাহিদ অন্তরের প্রশ্নটা এতক্ষণ উত্তর পেল। তার স্পষ্ট বুঝল সৈকতের সুস্থতার কথা ভেবে মন ঘুমের জন্য খুশি হয়েছে। অন্তর স্থির চোখে বন্ধুকে দেখল। সৈকত এখন উঠে খাবার ঘরের দিকে পা বাড়িয়েছে। এতক্ষণ খায়নি, বোধহয় এর জন্য ওকে বকা পড়েছে। নাহিদ ধীরে সুরে বলল, অনেক সাধনার পর বেচারা ভাগ্যে জুটলো। তবে চন্দ্রকথার ভালোবাসা, হ্যাঁ, এত সাধনা সার্থক হয়েছে। অন্তর সে কথা গ্রাহ্য করল না। আফসোস সুরে বলল, এতক্ষণে বুঝলাম আমার বিসিএস প্রিপারেশন ভালো হচ্ছে না কেন। আমার ঘুম, খাওয়ার চিন্তা করার মতো বন্ধু বোন নেই আমার জীবনে। থেমে নাহিদের দিকে তাকালো। ঝলমলে মুখে বলল, এই তোর একটা বোন আছে না? নাহিদ চোখ গরম করে বলল, আমার বোনের দিকে নজর দিলে লচ্ছে মেয়েরা চন্দ্র থেকে পাঠায় দিব। ওর হুমকিতে ভাবান্তর হলো না অন্তরের। ভয় তো পেল না, উল্টা কাছে এসে মানানোর ভঙ্গিতে নরম সুরে বলল, এমন করিস কেন? দুলাভাই কইরা নেই আমায়। রুবাবের মতো তুইও আমাকে তোর বোনের জন্য পছন্দ করে ফেল। লাথি মারলে আমার লাগে, তোর বোনরেও মারিস। চাঁদের জার্নি এনজয়েবল হবে। তার আগে কলার টলার ধরলেও ধরতে পারিস। আমি কিছু মনে করব না, কিন্তু শেষে তুই শর্ত দিবি বিসিএস ছাড়া বোন পাবি না। এক হাতে বিসিএস সার্টিফিকেট, অন্য হাতে বোন। আমিও জেদ ধরে এমন না ঘুমিয়ে পড়ব, তারপর তোর বোন আমার ঘুমের চিন্তায় অস্থির হয়ে যাবে। দেখা করতে এসে আমি ঘুমাচ্ছি শুনলে খুশি হবে, তারপর জেদ ধরে আমি বিসিএস ক্যাডার হয়ে যাব। কি দারুণ হবে না? নাহিদ বিরক্ত হয়ে ধমকালো, দূরে গিয়ে রাস্তা মাপ যা। বন্ধুর বোনের অভাবে জীবনটা থাইমা আছে। রাস্তা টাস্তা মাপা হবে না। হয়ে জানা নাহিদ, বি মাইশালা। অন্তর হেসে হাত বাড়িয়ে প্রস্তাব দিল। ও ভীষণ সিরিয়াস, মুখে হাসি নেই। অথচ নাহিদ জানে এই ছেলের পেটে শয়তানি, হেয়ালি ছাড়া কিছুই নাই। আজ বিসিএস রিটেনের শেষ পরীক্ষা। পরীক্ষা চলছে এখন। চারদিকে নীরব নিস্তব। টিকটিক ঘড়ির কাঁটা এগুচ্ছে। সেই সাথে কমছে এতকাল ভীষণ চাপ নেওয়া বিসিএস রিটেনের চিন্তা। গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছিল সৈকতরা। কেন্দ্রের পারে কপালের চিন্তা ভাঁজ ফেলে অপেক্ষারত 2 রমণী। একজনের গায়ে শাড়ি, অন্যজনের গায়ে সালোয়ার কামিজ। দুজনের মাঝে চলছে আলাপ। টুকটাক কথা বলছে, অথচ ওদের মনোযোগ হলের দিকে। কখন পরীক্ষা শেষ হবে আর বেরিয়ে আসবে কাঙ্ক্ষিত মুখগুলো। তারা দেখতে পাবে, একটি সময় পাবে। দূর থেকে ওদের দেখে যে কেউ বান্ধবী ভেবে বসবে। অথচ কাছে গেলে বোঝা যাবে ওরা বান্ধবী নয়, বরং ননদ ভাবি, তাও হবু। দুজনের মাঝে সখ্যতা বেশ। আলাপচারিতার এক পর্যায়ে ননদ ভাবিকে জিজ্ঞেস করলো। ভাইয়ার এক্সাম তো শেষ, এরপরে প্ল্যান কি? ভাবি উদাস হয়ে উত্তর দিল, জানি না কপালে কি আছে।
ভাইয়া অলরেডি বাবা মাকে তোমার কথা বলে ফেলেছে। পরীক্ষা শেষ হবার অপেক্ষায় ছিল, পারলে আজই বিয়ে করে ফেলে। তোমাদের বাসায় আমন্ত্রণ করছো কবে? সে যদি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ভাইয়া একটা চাকরি বাকরি জোটানোর আগে সুযোগ দেখছি না। যেমন পরীক্ষা দিল, তাদের রিটেনে হবে কিনা সন্দেহ। আর রিটেনের রেজাল্ট অবধি অপেক্ষাও করবে না ভাইয়া, বিয়ের প্রেশার দিবে। মুন ভাইয়ের ভালোবাসাকে অভয় দিল। রিটেনের রেজাল্টের আশা না ধরে চাকরি একটা জুটিয়ে নিবে এবার। বাবার রেফারেন্স আছে, হয়ে যাবে, চিন্তা করো না। সে যদি বলল, তোমার কথা বলো, শুনলাম নতুন মানুষের আগমন ঘটেছে জীবনে। মুন বিস্ময় নিয়ে বলল। তোমাকে কে জানালো? সে যদি চাপা হাসলো। ননদকে বলল, না, তোমার ভাই যখন সৈকতকে মানছিল না, তখন তাকে মানানোর দায়িত্ব আমিই নিয়েছিলাম। কেবল বলল, গুড চয়েস বাই দ্য ওয়ে, চমৎকার মানুষ বেছে নিয়েছো। মুন বিজয়ী হাসলো। ঘন্টা বাজলো যেন ছুটির। দলে দলে শিক্ষার্থীরা বেরিয়ে এলো। স্বলোকের ভিড়ে ওরা খুঁজছিল ওদের প্রিয় মুখটাকে। তখনই চার বন্ধু হাস্যোজ্জ্বল মুখে চোখ পড়ল। কথা বলতে বলতে বেরোচ্ছে। খুব চটপটে আলাপ চলছে তাদের। পরীক্ষা সম্পর্কিত আলোচনা বোধ হয়। কিছু একটা নিয়ে হাসি ঠাট্টা করছে। মন দূরে থেকে চেয়ে রইল তার মানুষটার দিকে। মানুষটার দিকে তাকালে ওর মায়া লাগে। ওর রুগ্ন মুখটার দিকে তাকালে কান্না পায়। রুগ্ন মুখে হাসি দেখলে অবাক লাগে, সাথে প্রসন্নতাও। চিন্তা হয় এ পরীক্ষায় নিজের যে হাল করেছে, এই হাল ঠিক হতে কতদিন লাগে। আবার না হুট করে অসুস্থ হয়ে পড়ে। সৈকত কথা বলছিল বন্ধুদের সাথে। আকস্মিক প্রিয় একটা মুখ দেখে থমকে গেল। শাড়ি পরিহিতা রূপসীর রূপে বিমোহিত হয়ে গেল। হার্টবিট মিস হলো। মেরুন আর সফেদা কালারের মিশ্রণে সুতি শাড়ি পরেছে মেয়েটা। চুলগুলো পনিটেল বেঁধেছে। মুখ হালকা প্রসাধনী ছোঁয়া। ঠোঁটের কোণে স্মিত হাসি। গলায় আইডি কার্ড ভার্সিটি থেকে এসেছে তা স্পষ্ট। ভার্সিটি ফাংশন বা প্রেজেন্টেশনের কিছু একটা ছিল বোধহয়। কি সুন্দর লাগছে মেয়েটাকে। ঘোর লেগে যাচ্ছে সৈকতের। ওর চোখে মুখে মুগ্ধতা দেখা গেল, সেই সাথে বিস্ময়। মনকে এখানে একদম আশা করেনি সে। প্রথম দিন এসেছিল সকালবেলা, ফিরতি পথে আসেনি কখনো। আজ এলো কেন? তার জন্য দূর থেকে হাজার লোকের ভিড়ে দুটি মানুষের চোখাচোখি হলো। থমকে রইল দুজনেই। ঠোঁটে চমৎকার হাসি লেগে আছে দুজনের। সৈকত কিভাবে চেয়ে আছে ওর দিকে, মনে লজ্জা লাগছে। ওর পানে চেয়ে লাজুক হাসলো। ওই হাসিটা সৈকতকে বুঝিয়ে দিল যে তার চন্দ্রকথা তার জন্য এসেছে। চোখে পড়ল বন্ধুদের। দৃষ্টি অনুসরণ করে চাইল ওদিকে, কিন্তু হাজার লোকের ভিড়ে কার দিকে তাকিয়েছে তা বোঝা গেল না। তখনই ওই দিক থেকে কেউ একজন হাত নাড়িয়ে দৃষ্টি আকর্ষণ করলো। সেদিকে তাকিয়ে চোখে পড়ল সেজুদিকে। পরপরই তার পাশে দাঁড়ানো মনকে। মনের দৃষ্টি তখন অবশ্যই এদিকেই নেই, তবু ওরা বুঝলো। ওরা ধীর পেয়ে এগিয়ে গেল। সেজুতি ভীষণ উৎফুল্ল হয়ে রুবাবকে জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হলো? সব অ্যান্সার করেছো তো, নাকি অলসতা করে রেখে এসেছো? বলে রুবাবের কাছে ঘেঁষে দাঁড়িয়ে ওর প্রশ্ন দেখতে লাগলো। রুবাব হাসলো। সেজুতি তার ভাব দেখে বলল, এতই যখন আগ্রহ তবে নিজেও প্রস্তুতি নেওয়া শুরু করো, তোমাকেও দেওয়াবো বিসিএস। সেজুতি হেয়ালি করে হাসলো। আগে নিজে তো টিকে যাও, মনে রেখো, এই বিসিএস না হলে আমাকে পাচ্ছ না তুমি। রুবাব বোন আর সৈকতের সামনে কিছুটা বিব্রত করলো। নতুন সম্পর্কের কারণ বোধ হয়। সৈকত আনন্দিত স্বরে বলল, ভাবি, আপনি এভাবে অনড় থাকুন, আমি আছি আপনার সাথে। শালা খুব জ্বালাচ্ছে আমায়। কথার ইঙ্গিত ধরতে পারল সবাই। মুখ চেপে হাসলো। রুবাব ঝেড়ে কেসে বোনের উদ্দেশ্যে বলল, ভার্সিটি থেকে এসেছিস? হ্যাঁ, মা বলেছে তোমাকে নিয়ে ফিরতে। রুবাব অনীহা প্রকাশ করে বলল, মাকে বলিস কাল ফিরবো, আজ বন্ধুরা মিলে ঘুরতে যাব। মনের মাঝে মামা ভাব ফিরে এলো এরপরেই। একদম না, এতদিন পরীক্ষার জন্য বিশ্রাম নিতে পারোনি। আগামী 2 দিন সম্পূর্ণ বেড রেস্টে থাকবে। এইসব চিল ফিলের কথা মাথায়ও আনবে না। ভাইয়াকে বলে সৈকতের দিকে তাকালো। এর মানে কথাটা একজনের দুজনের জন্য প্রযোজ্য। সৈকত স্মিত হাসলো অন্যদিকে চেয়ে। মনের সাথে তাল মেলালো সে যদি। দুই নারীর কঠোর সাবধানী বাণীতে ঘোরাঘুরির পরিকল্পনা বাদ দিল হলো। তবে লাঞ্চটা একসাথে কথা হলো। ওরা তখন রাস্তার দিকে হাঁটছিল। আজ গাড়ি নেই। গাড়ি অপেক্ষা না করে হাঁটা ধরেছে। বাকির আগে হাঁটছিল সেজুতি আর মন পেছনে আসছিল। আকস্মিক সেজুতি হাঁটার গতি ধীরে করলো। বাকিরা এগিয়ে গেল। ও পিছনে রয়ে গেল। সেজুতির পাশ কাটের সময় মনের হাত ধরে ফেললো। মন ভাইয়ার দিকে ইশারা করে চোখ রাঙালো। সৈকত হেসে সেজুতির উদ্দেশ্যে বলল, ভাবি,
বাকিরা বলার আগে সেজুতি হেসে বলল। বুঝতে পেরেছি, রুবাবের কাছেই যেতে হবে। কৃতজ্ঞ হাসল সৈকত। সেজুতি চলে গেল। মন রাগ নিয়ে বলল। আপনার মাঝে ভয়, ডর, শঙ্কা, লজ্জা কিচ্ছু নেই না? সৈকত ব্যাকুল হয়ে বলল। সব তোমার কাছে এসে ফিকে পড়ে। মন চাইল ওর পানে, চোখ থেকে রাগ সরে গেল ওর। ধীরে জিজ্ঞেস করলো। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। পরীক্ষা তো শেষ, এবার? এক বি তো শেষ, এবার বাকি বি অ্যান্ড ভি এর পালা। কিসের পালা? বুঝলো না মন। সৈকত দুষ্টু হেসে বলল। এবার ভাইবা, ভালোবাসা, বিয়ে, বাসরের পালা। মনের কোমলতা লাগে রূপ নিল। ক্ষীণস্বরে বলল। সারাক্ষণ এইসবই করে আপনার মাথায়? এভাবে শাড়ি পরে পৌষে যে সামনে এসে ঘোর লাগিয়ে দেওয়ার পর এমন প্রশ্ন করা সাজে না সুন্দরী। গভীর স্বরে বলল সৈকত। রাস্তার মাঝে অনেক মানুষ। পরীক্ষার্থী হুড়মুড় করে বেরিয়ে হাঁটা ধরছে সব। মানুষের ভিড়ে ওরা কাছাকাছি ঘেঁষে হাঁটছে। মনে হাত ধরে রেখেছে সৈকত। মনে লাজুক হাসলো। সেই হাসি পারদ বাড়িয়ে প্রেমিক ভরা রাস্তায় কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। শাড়িতে ভীষণ সুন্দর লাগছে আমার চন্দ্রকথাকে, চোখের ঘোর লেগে যাচ্ছে। পরন্ত বিকেলে হাওয়া গায়ে মাখিয়ে বেঞ্চে বসা এক যুবক। গলায় মধুর প্রেম মিশে গিটার সুর তুলছে। চোখ বন্ধ তার, চারদিকে খেয়াল নেই, যেন গভীরভাবে কাউকে অনুভব করছে। মানুষ পথে ভাসছে তার আলিক দূরের প্রেয়সী চন্দ্রকথা। প্রতিটা লাইন ওকে বিনোদন করছে, অথচ প্রেয়সী যে এসে পাশে দাঁড়িয়েছে সে খেয়ালটি নেই। ছেলেটা বন্ধ চোখ যাকে অনুভব করছে, পাশে দাঁড়িয়ে প্রেয়সীর মুগ্ধ চোখে তাকে অনুভব করছে। ছেলে মত্ত মনে গাইছে। মেয়েটার হৃদয় চঞ্চল হলো। সে বেশ বুঝতে পেরেছে মানুষটা তাকে ভেবে গান গাইছে। চোখ মুগ্ধতা অন্যরকম ঘুরে চলে গেল যেন। অপলক চেয়ে রইল। তারপর গানের কথায় উত্তর দিল যে। বেঞ্চের পিছে দাঁড়িয়ে ঝুঁকে প্রেমিকের কানের কাছে মুখ নিয়ে আলতো করে সরে বলল। হ্যাঁ, সব কবুল। আকস্মিক কর্ণকুহরে কথাটা পৌঁছতে থমকালো গায়ক। গান থেমে গেল। তুরিতে ঘাড় ঘুরিয়ে চাইল। প্রেয়সীর লাজক হাসি থেকে চমকে তাকালো। ওর চোখে রাজ্যের বিস্ময়। চমকে বলল। কি বললে? মন সম্মোহের সাথে বলল। কিছু কথা একবারই বলতে হয়। সৈকত ভুরু নাচিয়ে বলল। সেই একবারে তুমি কনফেস করছো? মন উত্তর দিল না। ঘুরে এসে সামনে দাঁড়ালো। উৎফুল্ল গলায় বলল। আপনি যে গানও করেন বলেনি কেন? বললে কি করতে? প্রতিদিন আপনার গান শুনতাম। সৈকত অবিশ্বাস নিয়ে বলল। আমার এই বেসুরো গান ভালো লাগছে তোমার? মন প্রতিবাদ করে উঠল। বেসুরো বলছেন কেন? কি চমৎকার গানের গলা আপনার, সুরটা একদম পারফেক্ট, ভীষণ ভীষণ মিষ্টি। মন খুব চঞ্চল হয়ে উঠল। সৈকত চুপটি করে ওর চঞ্চলতা দেখছে। মন অনুরোধে সুরে বলল। আমার শুনতে ভালো লাগছিল, আবার কন্টিনিউ করুন না। সৈকত স্মিত হাসল। মেনে নিল প্রেয়সীর কথা। গীতের হাত দিয়ে বলল। আমার গানের ডিমান্ড আছে, যার জন্য গাইবো তাকে কাছে থাকতে হবে। দূর দূরে থাকলে সুর ওঠে না। ডাহা মিথ্যা কথা। মন আসার আগে তো ঠিকই গাইছিল। ও আসার পরে বাহানা শুরু। সব কাছে আনা ধান্দা জানে তো মন। সে ছোট ছোট চোখ করে তাকালো প্রেমিকের পানে। সৈকতের পরীক্ষা শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়েছে। নাইট অন্তর পরিবারের টানে ঢাকা ছেড়েছে। রুবাব ফিরেছে শেখ বাড়িতে। একমাত্র সৈকত রয়ে গেছে নিজের পূর্বস্থানে। বাড়ির থেকে হাজার খানেক ফোন এলো, প্রেয়সীর ফেলে থাকা ছাড়বার ইচ্ছে তিনি। ঢাকার ব্যাচেলার বাসায় পরিপূর্ণ বিশ্রামে দিন কাটছে তার। নিত্য রুটিন জুড়ে আসছে মন। কখনো কলে কখনো মেসেজে আলাপ চলছে। সকালবেলা ভার্সিটি যাবার পথে, ফিরতি পথে, সুযোগ পেলে বিকেলে একসাথে দেখা করছে, ঘুরছে। খুব প্রেম আদান প্রদান হচ্ছে। সময়ে পাল্লা বদলে সম্পর্কটা আরও উন্নতি হচ্ছে। মন এখন সৈকতের ভিতরের বাহিরটা সবটাই পড়তে জানে। মন ওর পাশে গিয়ে বসলো না। আগের মতো সামনে দাঁড়িয়ে রইল। সৈকতের অন্তর্ভেদী নজর ওর দিকে নিবদ্ধ। চোখে চোখ পড়ছে। গভীর চানি মনের সরল মন বেঁকে গেল। সে সম্মোহন হয়ে গেল। সৈকত ওভাবে তাকিয়ে ফিরতে গান ধরল। তুমি শুধু আমারই হবে যদি করো এই মিষ্টি ফুল। এরপরে মনের দিকে হাত বাড়িয়ে হাতে হাতে রাখতে পারো সন্ধি আঙুলে আঙুল। মনের চোখে ঘোর। সৈকতের চোখে চোখ রেখে হাত রাখলো। সৈকতের আঙুলে আঙুল সন্ধি করলো। বন্ধের জোরে কাছে টানলো। পাশে আসলো মন। কাজটা বসলো। সৈকত হাসছেন। গান থামিয়ে বলল। ভুল তো করে ফেলে চন্দ্রকথা।
মনের বাস্তব জ্ঞান হলো, হাত বন্ধনে চাইল। পরপরই সৈকতের পানে, সৈকতের মুখ প্রাণবন্ধন। মুন ওর কাঁধে মাথা রেখে বলল, ভুল যখন করেই ফেলেছি তখন আপনি ময় জীবন গড়ে মাসুল দিব চিরকাল। চমৎকার কথায় সৈকত চমৎকার হাসলো। এক হাতে গিটার, অন্য হাতে পিউসিকে আঁকড়ে ধরল। তারপর গান ধরল আবার, সুন্দর গাঢ় প্রেমের গান। সেই গানে অনুভব করলো দুজন দুজনাকে। এক পর্যায়ে গান থামিয়ে সৈকত ডাকলো, চন্দ্রকথা। বাদামারা পাশ কাটাচ্ছিলেন। মন তার থেকে বাদাম নিল, খোসা ছাড়াতে ছাড়াতে জবাব দিল, হুম, রিটেন রেজাল্ট, ভাইভা, চাকরি হতে 1-1.5 বছর লেগে যাবে। এতদিন এভাবেই চলবে? মন প্রশ্নবিদ্ধ চোখে চাইল, গম্ভীর মুখে বলল, ভাইয়া তো এমনই শর্ত দিয়েছে, অপেক্ষা ছাড়া কি করার আছে এখন? সৈকত তৎক্ষণাৎ জবাব দিল না, খানিক চুপ থেকে বলল, চলো বিয়ে করে ফেলি। তড়িৎ চমকালো তাকালো মন। সৈকতের চোয়ালে কৌতুকের লেশমাত্র নেই। এমনিতে প্রতিদিন নিয়ম করে বিয়ের কথা বলে সৈকত, কিন্তু তখন ওর মুখে একটা কৌতুক ভাব থাকে, কেবলই হাসি ঠাট্টা, এখানে গম্ভীরতা থাকে না কখনো। আজ এত সিরিয়াস হবার কারণ বুঝলো না মন। সে প্রশ্ন করল, হঠাৎ বিয়ের কথা এলো কেন মাথায়? সৈকত গম্ভীরতা ভাটা পড়ল না। 2-1 দিনের মাঝে বাড়ি চলে যাব। আবার কবে ফিরবো তার ঠিক নেই। তোমাকে এখানে রেখে যেতে ইচ্ছে করছে না। বিয়ে করে তুমি আমার সাথে চলো। মন গভীর মনোযোগ দিয়ে শুনছিল সৈকতের কথা। ওর ভয় হচ্ছিল, কোথাও সৈকতের বাসা থেকে বিয়ে প্রেশার আসছে নাকি। সুরমার সাথে কথা বলে বুঝেছিল তিনি ছেলের বিয়ে নিয়ে সিরিয়াস। ছেলের মতো পেয়ে যেই খুশি হয়েছিলেন, আবার না পাতি টাতি ঠিক করে ফেলেছেন, এই ভেবে ভিতরে ভিতরে আতঙ্ক ছিল। কিন্তু সৈকতের ভাব শুনে ওর ভয় নিমেষে গায়েব হলো। ভয়টার পালিয়ে চেহারায় হাসি প্রলেপ ছাড়ল। ভীষণ হাসি পেল ওর। সৈকত তবে ওর বিরহে গম্ভীর মুখে বিয়ের প্রস্তাব রেখেছে, ওকে ছাড়া থাকতেই পারবে না। মন ওকে খেয়াল করলো। সৈকত মুখে গম্ভীরতার সাথে খারাপ লাগাও আছে। ওকে বিষণ্ণ দেখাচ্ছে, তা দেখে মন প্রসন্ন হাসলো। ওর কেমন যেন শান্তি লাগছে। চাপা হাসলো সে, তারপর বলল, কদিন আগেই আমার উজ্জ্বল ভবিষ্যৎবাণী তুলে বিয়ে ভেঙে এখন নিজেই বিয়ে করতে চাইছেন? বিয়ে করার জন্য বিয়ে ভেঙেছিলাম। মন সৈকতকে বলল, বাবাকে বলেছিলেন মনের জন্য সুপাত্রের অভাব হলে আমরা খুঁজে দিব, তারপর পাত্র খুঁজতে গিয়ে আপনি নিজেকেই খুঁজে নিলেন। বাবা জানলে কি ভাববে? মুখ চেপে হাসলো মন। সৈকত কাঁধ থেকে গিটার নামিয়ে বলল, আমার কথা বাদ দাও। আঙ্কেল যদি জানে তার মেয়ে তাদের অগোচরে ইউনিভার্সিটি বাঙ্ক করে ভাইয়ের বন্ধুর সাথে পার্কে বসে প্রেম করছে, তখন আঙ্কেল তার সহজ সরল মেয়েকে কি ভাববে? মনে এতক্ষণে যেন বাস্তব জ্ঞান হলো। সত্যি তো, বাবা জানলে কি হবে? মনের মুখে ভয় দেখা গেল। সে ভয় লেশ বাড়িয়ে তখন ফোন এলো মনি শেখের। মন ভয় নিল, ওর ধারণা বাবা বোধহয় জেনে গেছেন। চোরের মনে পুলিশ পুলিশ, ভয়ে ফোন ধরল না। মনি শেখ ফোনে না পেয়ে মেসেজ দিলেন। মন দিশেহারা, সে ভার্সিটি থেকে বেরিয়েছে সেই কবে। মা ফোন দেওয়ার পরই বলেছে গ্রুপ স্টাডিতে আছে, ফিরতে দেরি হবে। বাবা যদি এখন গিয়ে খুঁজে না পায় তবে তো ধরা পড়ে যাবে। ফোন হাতে নিয়ে চিন্তিত মুখে বসে আছে মন। সৈকত মজা পাচ্ছে বেশ। মনে ভয় দেখে বলল, এজন্যই বলছি বিয়ের জন্য রাজি হয়ে যাও, তারপর যা বোঝাপড়া আমাদের জামাই শ্বশুরের হবে। মন রেগে গেল আকস্মিক। সব দোষ আপনার। আমি কি করেছি? অবাক হয়ে বলে সৈকত। মন রেগে বলল, কিভাবে কিভাবে কথা বলে আমাকে প্রেমে পড়তে বাধ্য করেছেন। না হলে আমি আপনার সাথে এখন এখানে বসে থাকি? ওর কথা শব্দে সৈকতে শব্দ করে হেসে ফেলল। বিস্ময় নিয়ে বলল, ও রিয়েলি? তুমি আমার প্রেমে পড়েছ? কিভাবে কিভাবে কথা বলেছি বাই দ্য ওয়ে? মন রেগে তাকালো, কটমট করে বলল। এখন আমি বাবাকে কি বলবো? সৈকত হাসতে হাসতে বলল, বলবে একটা ছেলে আমাকে কিভাবে কিভাবে কথা বলে প্রেমে পড়তে বাধ্য করেছে, জোর করে রিলেশনে নিয়েছে, পার্কে ডেকেছে, জোর করে গান শুনিয়েছে, ঘাড় ধরে কাঁধে মাথা রাখিয়েছে, জোর করে আমাকে অনুরোধ করিয়েছে আমি যেন তাকে গান শোনাতে বলি, গানের প্রশংসা করি। আমি এখন ওই ছেলের সাথে প্রেম করছি, এতে আমার কোনো দোষ নেই বাবা। ওই ছেলে আমাকে জোর করেছে। সুকৌশলে সৈকত যেন মনকে অনেক কিছু মনে করিয়ে দিল। ও শেষাত্মক কথায় মনে রাগ বাড়ল তরতর করে। মজা লাগছে আপনার? আমি যদি আজ বাবার কাছে ধরা খাই তো কি হবে জানেন? বাবার চিন্তা ভয় মুখে স্বর কেঁপে উঠল। বাবাকে ভয় পায় ও, খুব গরম মানুষ তিনি। মনে কেঁদে দেবার ভাব। সে উঠে দাঁড়িয়ে গেল, অভিমানের চায়নি নিয়ে যাবার পথ ধরল।
এক কদম বাড়ানোর আগে সৈকত হাত ধরে ফেলল, হেসে বলল। আরে এত অল্পতে হাইপার হলে চলবে? মুন অগ্নি চোখে তাকালো। সৈকত এবারও হাসলো, ওকে টেনে পাশে বসিয়ে দিল। মনের হাতে থাকা ফোনটা নিয়ে কি যেন করলো। মিনিট দুয়েক বাদে ফোন ফিরিয়ে দিল। এবার নিশ্চিন্তে যেতে পারো। মুন ফোন হাতে নিয়ে ভুরু কুচকালো, প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে কিছু বলতে নিল। তার আগে মেসেজ টোন বেজে উঠল। কৌতূহল নিয়ে আগের মেসেজে চোখ বুলালো। ওর নাম্বার থেকে টেক্সট দেওয়া হয়েছে। তুমি আসবে আগে বলবে না বাবা? আমি তো একটু আগেই বেরোলাম, এখন গাড়িতে আছি, জ্যামে আটকা পড়েছি। মেসেজটা তো ও দেয়নি, তবে কে দিল? সৈকত। বুদ্ধি করে সৈকত একটা মেসেজের মাধ্যমে বাবার ভয়টা দূর করে দিল। বাবার মেসেজ দেখে মুনির মনে ভয় কাটলো। কিঞ্চিত প্রসন্ন হলো সে। আর চোখে সৈকতের দিকে তাকালো, চুকো হয়ে গেল। সৈকত ওর দিকে চেয়ে হাসলো, গাল টেনে বলল। এত রাগ না দেখিয়ে আমাকে একটাবার বললেই পারতে। সামান্য ব্যাপারে এত রাগ করা লাগে? পাগলি। কি সুন্দর প্রশ্রয়, অদূরে ভাব। মন গলে গেল। কৃতজ্ঞতা হাসি টানল। উঠে দাঁড়িয়ে বলল। যাই তাহলে। সৈকত মজা করে বলল। এবার আমি সত্যি সত্যি বাধ্য করছি, থাকো। মন হতাশ চোখে চাইলো, তারপর হাঁটা ধরলো। কিছু দূর যাবার পর কারো হাত বন্ধনে আটকালো হাত। নরম সুরে এলো কানে। চলো একসাথে যাই। সুন্দর প্রেম ভাব নিয়ে মন ফিরল শেখ বাড়িতে। কিন্তু সেইভাবে উবে গেল মন খারাপের জোয়ার। রূপালী চাঁদের আলোয় মাখা রজনী। শেখ বাড়িতে খাবার ঘরটা চলছে গম্ভীর আলাপ। ছেলের বন্ধুকে নিয়ে খেতে বসেছেন মনির শেখ। টেবিলে কেবল মাত্র 3 পুরুষ, রুবাব, সৈকত এবং মনির শেখ। তারা রান্নাঘর থেকে খাবার আনা নেওয়া কাজ করছেন। মন খাবার ঘরে পাশে বসার করে টিভি দেখার বাহানা দিয়ে গভীর মনোযোগী দিয়ে শুনছে সৈকতের কথা। বাবার সাথে সৈকতের আলাপনে অনেক অজানা তথ্য জানা হচ্ছে তার। মন খেয়াল করলো সৈকতের প্রতি মনিরের সে বেশ আগ্রহ। স্নেহের প্রশ্ন করছেন, মন দিয়ে গল্প শুনছেন, আবার পরামর্শ দিচ্ছেন। ব্যাপারটা মনে ভালো লাগলো। জীবনের গতি নিয়ে আলাপ চলছে দুজনার। রুবাব নিশ্চুপ বসে খাচ্ছে। বন্ধু আর বাবার আলাপে বিশেষ একটা আগ্রহ দেখা যাচ্ছে না ওর। মনি শেখ ছেলের দিকে অসন্তোষ চাহনি দিলেন। তার ছেলেটা এমন নয় কেন? এই বুদ্ধি দীপ্ত সৈকতের সাথে কথা বলতে আরাম পান তিনি, চমৎকার হন। এই জন্য এখন তিনি প্রশ্ন করলেন। রিটেনের রেজাল্টের তো অনেক সময় বাকি, এই সময়টায় কি করবে? সৈকত নর্মাল স্বরে বলল। এখানে একটা চাকরির কথা চিন্তা করছি। মনির শেখ আগ বাড়িয়ে বললেন। সিভি বানিয়েছ? আমার জানাশোনার লোক আছে, সিভি ড্রপ করলে চাকরি হয়ে যাবে, তুমি চাইলে ট্রাই করতে পারো। প্রবল আত্মসম্মান বোধ শোকতে তুরিতা নাচক করলো। শান্ত স্বরেও জানালো। তার বোধহয় আর দরকার হবে না, আমি অলরেডি কয়েকটা কোম্পানিতে সিভি ড্রপ করে ফেলেছি। মনির শেখ অবাক হলো। রিটেনের শেষ হয়েছে, যে মাস ও পেরিয়ে যায়নি। মনির শেখ অবাক হলেন। রিটেন শেষ হয়েছে, যে মাস ও পেরোয়নি। এর মাঝে চাকরি ব্যাপারেও ভেবে ফেলেছে। রুবাব নাহিদ অন্ত যখন ছুটি কাটাতে বাড়ির পথ ধরেছে, সেখানে সৈকত অন্য হয়ে চাকরি করছে। ছেলেটার জীবন নিয়ে খুব সিরিয়াস। নিজের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও দুঃখিত হলেন না মনির শেখ, বরং প্রশ্রয় সুরে বললেন। রিটেনের সময় তো খুব পরিশ্রম গেল, এখনই চাকরি হয়ে গেল, আবার খুব প্রেশার যাবে। কটা দিন বিশ্রাম করো, তারপর না হয় চাকরিতে বাজারে নামলে। সৈকত সুন্দর করে হাসলো, তারপর নমনীয় সুরে বলল। চাকরি বললেই তো হয়ে যায় না আঙ্কেল, কখন হয় বা আদৌ হয় কি না তার ঠিক নেই, তাই আগে থেকেই চেষ্টা করছি। এখনও বিশ্রামে আছি, শুয়ে বসে দিন কাটছে। চাকরির চেষ্টা তো পরিশ্রম হচ্ছে না, বিশ্রামটা ইন্টারভিউ ডাক পড়ার আগে অবধি হয়ে যাবে। আসলে আঙ্কেল, আমার অবসর পছন্দ না। আগে তো পড়া ছিল, এখন তাও নেই। এই কয়দিনই নিজেকে খুব বেকার লাগছে, শূন্যতা ভীষণ বিরক্ত করছে, তাই চাকরির তাড়া আছে একটু একটু। সময় নিয়ে বুঝিয়ে বলল সৈকত। ওর ভাবনার মুগ্ধ হলেন মনির শেখ। ছেলের দিকে তাকালেন এক পলক, যেন বুঝলেন বন্ধুর থেকে শিখো কিছু। বাবার চাহনি দেখে চাপা শ্বাস ফেলল রুবাব। চাপা শ্বাস ফেলে পাশের ঘরে তুরিক পাতা মুনো, আড়ি পাতা মুনো, বিস্ময় ভাব ওর মুখে। পরীক্ষা শেষ হবার পরে যখন সৈকত যাচ্ছে না, তখন মন ভেবেছিল ওর জন্যই যাচ্ছে না। ভেবে কতই না খুশি হয়েছে সে। এখন জানলো সৈকত এখানে থাকার কারণ সে নয়, চাকরি। অসন্তোষ হলো মন। তার রাগের রূপ নিল সৈকতের কথায়। এ কদিন বিরক্ত হয়ে গিয়েছে। সৈকতের পরীক্ষা শেষ হবার পর দিনের অধিকাংশই একসাথে কাটায়।
সেটা সৈকত উপভোগ করেনি। বেকার আছে বলেই তো ওরা একসাথে সময় কাটাচ্ছে। এটা ভালো লাগছে না, বিরক্ত লাগছে। তপ্ত শ্বাস ফেলল মন। রুবাবের খাওয়া শেষ, সৈকত আর মনি শেখের খাওয়া চলছে তখনও। খাওয়ার মাঝে গুরুত্ব গম্ভীর আলোচনা করছে বলে খাওয়া এগোচ্ছে না। খাওয়া শেষ হতে উঠে দাঁড়ালো রুবাব। বেসিনে হাত ধুয়ে টাওয়ালে হাত মুছতে মুছতে সৈকতকে বলল। খেয়ে উপরে চলে আয়। সৈকত বলল। উপরে যাব না, খেয়েই বেরিয়ে পড়বো। একটু দাঁড়া। রুবাব ভুরু কুচকে তাকালো। ও কিছু বলার আগে মনি শেখ সাধলেন। নাহিদ, অন্তরও নেই, কি করবে গিয়ে? আজ এখানে থেকে যাও। সৈকত নর্মস্বরে বলল। সরি আঙ্কেল, আজ থাকা সম্ভব না। কাল বাড়ি ফিরবো, ভোরের বাস ধরতে হবে। এখন না গেলেই নয়। কাল বাড়ি ফিরব কথাটা মনের কানে বাজলো কয়েকবার। অতি সাধারণ কথাটা ভীষণ কঠিন ঠেকলো ওর কাছে। সৈকত কাল বাড়ি চলে যাচ্ছে, আবার কবে ফিরবে তা ঠিক নেই। কতদিন দেখা হবে না ভেবে মন খারাপ হলো মনের। ইদানিং মনের ভীষণ মুড সুইং হচ্ছে। এই ক্ষণ হলো মন খারাপ ভাবটা হুট করে গায়েব হয়ে গেল। তার পরিবর্তে উদয় হলো উবে যাওয়া রাগ। স্মরণ হলো কাল সারা বিকেল কাটিয়েছিল একসাথে, অথচ সৈকত একবারও বলল না ওকে। মন কদিন ধরে বলে এসেছে সৈকত যেন যাবার 1-2 দিন আগে জানায় ওকে। হুট করে না যায়, তবু জানালো না। এখন আড়ি না পাতলে বোধহয় জানতেই পারতো না। না জানানোর অপরাধে মনের রাগ বাড়ল তরতর করে। থম মেরে বসে রইল। তাই না কিচেন থেকে ডেকে উঠল। মন খেতে আয়। এতক্ষণে জমাটবাঁধা রাগটা মায়ের উপর ঝাড়ল মন। রুম থেকে বেরিয়ে তীব্র ক্ষোভে নিয়ে চেঁচিয়ে বলল। খাবো না, কেউ ডাকবে না আমায়। আকাশের মনের চিৎকার যেন বজ্রপাতের মতো আঘাত করলো পুরো বাড়িতে। বাড়ি কেঁপে উঠল যেন। সৈকত কথা বলছিল, মনের কথা শুনে থেমে গেল। তৈতে ঘাড় ঘুরে চাইল। দেখলে মন চোখে মুখে লাল করে প্রচণ্ড রাগ নিয়ে উঠে যাচ্ছে উপরে। মন যে আশেপাশে আছে সেটা খেয়ালই ছিল না সৈকতের। সৈকত বুদ্ধিমান ছেলে, মনের রাগের কারণ ধরতে সময় লাগলো না ওর। ঠোঁট চেপে বিড়বিড় করলো। শিট, মেসেজ করে দেওয়া উচিত ছিল। মনের হঠাৎ এখানে আচরণের কারণ বাবা মা কেউ বুঝলো না। তাই না অবাক হয়ে বলল। এই মেয়ে কি হলো? মনির শেখ সৈকতের সামনে অপমানে বোধ করলেন কিছুটা। নরম গলায় বললেন। তুমি কিছু মনে করো না, মেয়েটার আজ মন মেজাজ ভালো নেই বোধহয়। সৈকত চাপা শ্বাস ফেল, বলতে ইচ্ছে করলো। আপনার মেয়ের মেজাজ পড়তে চায় না, আমাকে মেজাজের সংজ্ঞা শোনাচ্ছেন। বলল না, নিশ্চুপ হয়ে রইল। রূপ সন্ধিহান চোখে ওর পানে চেয়ে আছে। মনে এত অগ্ন কখনো ছিল না। ওর শান্ত শিষ্ট বোন হঠাৎ এত রাগ করলো কেন? সৈকত কি কিছু করেছে ওর সাথে? সে চাউনি থেকে সৈকত ওর ভাব বুঝে ফেললো। মন যাবার পর সৈকতের কথা তাল হারিয়েছে। খাবার নাচ্ছে, শুধু মুখে নিচ্ছে না। কাল চলে যাবে। যাবার আগে মেয়েটা এমন রাগ করে বসে আছে। খারাপ লাগছে ওর। মেয়েটা যাবার কথা জানিয়ে দেওয়া উচিত ছিল। এরপর খাবার ইচ্ছে মরে গেল। অথচ মনির শেখের সামনে থেকে উঠতেও পারছে না। বহু কষ্টে গিলল কেবল। রুবাব আর উপরে যায়নি, বসার ঘরে বসে টিভি দেখছে। সৈকতের বিদায় দিয়ে উপরে যাবে। সৈকত এসে ধপ করে পাশে বসে পড়ল। ওদের বন্ধুত্বের মাঝে রাগটা নেই। সেজুতির সাথে রুবাবের ঝগড়া হলে বন্ধুরা মিলে সমাধান করে, সবাই জানে সবটা। আজ রুবাবের ইচ্ছে হলো বন্ধুকে জিজ্ঞেস করতে। কিছু ওর সাথে বোন জড়িয়ে আছে বলে জিজ্ঞেস করতে পারছে না। বন্ধুর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা যায়, কিন্তু বোনে যায় না। রুবাব জিজ্ঞেস করতে পারল না। সৈকত নিজ থেকেই বলল। কাল যাওয়ার কথা ছিল না। একটু আগেই সিফাত ফোন দিয়ে জানালো বাবা সিঁড়িতে পড়ে গেছে, খুব চোট পেয়েছে। সিফাত একা সামলাতে পারছে না, এমার্জেন্সিতে যেতে তো হবে বল। রুবাব মনোযোগ দিয়ে শুনল, তারপর না চাইতো আগ্রহী প্রশ্ন করল। সমস্যা হয়েছে কোথায়? অর্থাৎ এখানে মনে রেগে যাবার কারণ কি? ঘুরে জানতে চাইল রুবাব। সৈকত অন্যদিকে তাকে ধীরে বলল। জানানো হয়নি, এতেই রাগ। রুবাবের চোয়াল বিস্মিত দেখা গেল। এত সামান্য বিষয় মন এমন ভয়ঙ্কর রণমূর্তি ধারণ করলো পারল? এত সামান্য বিষয় মন এমন ভয়ঙ্কর রণমূর্তি ধারণ করতে পারে? মন তো রাগী স্বভাব নয়, কোমলমতি বোনা তার। হঠাৎ এমন অগ্নি স্বভাব হলো কিভাবে? প্রেম পড়ে যাবার পরে কি স্বভাব বদলে যায়? রুবাব বন্ধুর দিকে তাকালো। সৈকতকে ভীষণ চিন্তিত আর বিমর্ষ দেখাচ্ছে। বাবাকে নিয়ে চিন্তিত ছেলেটা। অপরদিকে মমটাও কি করছে না? রুবাবের মায়া হলো, বলল। তুই যা, এদিকটা আমি ম্যানেজ করে নিব। সৈকত দরজার দিকে তাকে জোরে সোরে জিজ্ঞেস করলো। এখন আর বেরোবে না? মনের ব্যাপারে কথা বলতে অস্বস্তি হচ্ছে দুজনেরই। কেউ নাম নিচ্ছে না, কারোর দিকে তাকাচ্ছে। রুবাব ফোনের দিকে তাকিয়ে আছে। সৈকত দরজার দিকে। রুবাব বলল।
আমি কখনো ওর এমন রাগই দেখিনি, বলতে পারছি না। সৈকত চাপা শ্বাস ফেলে বলল। যত রাগ সব আমার উপরে। সৈকত অনবরত কল দিয়ে গেল, রিসিভ হলো না। যাবার জন্য উঠে দাঁড়িয়ে ও যেতে পারল না। অশান্তি লাগছে, মেয়েটা ওর উপর রাগ করে রাতেও খায়নি। এই ব্যাপারটা ভালো লাগছে না ওর। কথা না বলা অবধি শান্তিও আসবে না। সৈকত যাবে বলে ও গেল না। অপেক্ষা করলো অনেকক্ষণ, কিন্তু কাজ হলো না। অজ্ঞতা ফিরতে হলো ওকে। বাসায় ফিরে কল করলো। এবার দেখলো নাম্বার ব্লক। ও দুটো নাম্বারই ব্লক করে রেখেছে। সৈকত চিন্তায় পড়লো। এদিকে বাবা, অন্যদিকে পিয়ুষীর রাগ। দুটোই পাল্লায় বইছে একসাথে। পিয়ুষীর অধ্যায়টা সরিয়ে বাড়িতে কথা বলল মায়ের সাথে, ভাইয়ের সাথে। তাদের আশ্বস্ত করলো চিন্তা না করতে, কাল সে ফিরবে। বাবার চিকিৎসা ব্যবস্থা করবে সে। আপাতত ডাক্তার ডাকা হয়েছে, দেখে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এখন ঘুমাচ্ছেন বাবা। সৈকত কিছুটা নিশ্চিত হলো। তবুও রাতে ঘুম হলো না সৈকতের। ওদের রাত জেগে থাকা কথা বলার অভ্যাস। রাতে খাবারের পর কলে গিয়ে দুটো তিনটা ফোন ছাড়ে। এ কথা সে কথা, কত কথা। চন্দ্রকথার সাথে আজ কথা বলার সঙ্গী নেই। একটা শূন্যতা ঘিরে ধরেছে ওকে। সেই শূন্যতা পূর্ণতা রূপ নিল রাত 2টা নাগাদ। বাসার নাহিদের একটা সিম কাটছিল। সিমের ব্যাপারটা মাথায় আসতেই সৈকত ঝটপট সেই সিম দিয়ে মুনকে মেসেজ করলো। চন্দ্রকথা, আমাকে বলার তো সুযোগ দিবে। যাওয়ার পরিকল্পনা ছিল না। বাবা অসুস্থ হয়ে পড়েছেন হুট করে। খেতে বসার আগেই ফোন এসেছে। তোমাকে জানানোর সুযোগ পাইনি। না জেনে ভুল বুঝছো আমায়। সৈকতের ধারণা ছিল মুন বোধহয় এ বার্তা গ্রাহ্য করবে না, কিন্তু ওকে অবাক করে দিয়ে মিনিট খানেক বাদে মুনের নাম্বার থেকে ফোন এলো। ধরতে উগ্নিত হয়ে বলল। ওর স্বরে বিন্দুমাত্র রাগ নেই, আছে কেবল চিন্তা। সৈকত অবাক হলো। এই না রেগেছিল। অসুস্থতার কথা শুনতে সব রাগ উধাও। হুট করে রেগে যাবে, আবার হুট করে ঠান্ডা হয়ে যাবে। সৈকত কিঞ্চিত হাসলো। সৈকত মুনকে বাবার অবস্থার কথা জানালো। সবটা শুনে মুন অতীব দুঃখের সাথে বলল, সরি। রাগতে এবার ভালোবাসার রূপ নিল। মন আদর্শ প্রেমিকার মতো প্রেমিকের দুঃখের সময় সান্ত্বনা দিল, পাশে রইল। অবশ্য সবশেষে বলল, কটায় বেরোবেন? ওটার বাস। আমি আসি স্টেশনে। কেন? আপনাকে একটু দেখবো। বাবার চিন্তা ঠেলে সৈকতের মাঝে প্রসন্নতা দেখা গেল। কোমল সুরে বলল, ভোরে এত দূর থেকে তোমার আসার দরকার নেই। আমাকে যখন দেখতে ইচ্ছে করছে আমি গিয়ে দেখা দিয়ে আসবো না হয়। সেই কথাই রইল। ভোর 5টা একবারও রওনা দিল সৈকত। প্রেমিকের অপেক্ষায় ঘুম নামেনি মুনির চোখে। বারান্দাতে ছিল সারা রাত। ভোরের আবসা আলোয় সৈকতের অভয় চোখে পড়তে ছুটে গেল নিচের তলায়। অতীব সাবধানে বেরিয়ে এলো। সৈকত যখন মুনকে কল দেবার জন্য নাম্বার ডায়াল করছিল, ঠিক তখনই মৃদু শব্দ তুলে গেট থেকে বেরিয়ে এলো মুন। সৈকত অবাক হয়ে বলল, আমার অপেক্ষায় সারা রাত এখানেই ছিলে নাকি? সৈকতের কথায় উত্তর না দিয়ে বলল। মুন মলিন সুরে বলল, চলে যাচ্ছেন? মুনের মলিন সুর শুনে সৈকত চাপা শ্বাস ফেলল। কোমল সুরে বলল, মন খারাপ করো না, তাড়াতাড়ি ফিরবো। কদিন থাকবেন? মন খারাপ নিয়ে প্রশ্ন করল মুন। সৈকত বলল। মাসখানেক। মুন হকচকে বলল, 1 মাস? 1 মাস আমাদের আর আপনাদের দেখা হবে না? মুনের মুখে মেঘ নামলো যেন। সৈকত নরম গলায় বলল, দেখা হবে না কেন? ভিডিও কল দেখা হবে প্রতিদিন। যোগাযোগ তো হবেই। সৈকতের সান্ত্বনার গলা না মুনের মন। মুখে হাসি ফুটল না, উল্টো চোখে জল জমলো। কাতর চোখে চাইল। সৈকত দূরত্ব কমিয়ে কাছে এলো। মুখে হাত দিয়ে আলতো সুরে বলল, যখন আমার কথা মনে পড়বে কল দেবে। আমার সময় সব সময় তোমার জন্য বরাদ্দ। মুনের চোখে জমাট বাঁধা জল এবার গড়ালো গালে। সৈকত কাতর চোখে চাইল। মেয়েটা এমন করলে সে বাড়ি কি গিয়ে শান্তি পাবে? অন্যান্য চিন্তা চোখে পানি মুছে দিয়ে বলল, আরে কাঁদছো কেন পাগলি? আমি তোমারই আছি, তোমার সাথেই। শুধু একটু দূরে যাচ্ছি, যখন তখন পাবে আমাকে। তুমি এমন করলে আমি কিভাবে যাব বলো? প্রেমের প্রথম দিকে অনুভূতি থাকে জোয়ারের পানির সমান। এই জোয়ারের দূরত্ব নামক ভাটা খুবই অসহনীয়। মনের কাছেও প্রেমিকের দূরত্ব যাওয়াটা ভীষণ অসহ্য ব্যাপার। একটা মাস মানুষটাকে চোখের সামনে দেখবে না, ওদের একসাথে খুনসুটি হবে না, ভাবতে বুক ফেটে যাচ্ছে। তার উপর সৈকতের কোমল প্রশ্রয় যেন সেই কষ্টে লাই দিচ্ছে, চোখের পানি বাদ মানছে না। প্রেমিকার এমন পাগলামো দেখে একদিকে যেমন খারাপ লাগছে, অন্যদিকে কেমন যেন একটা আনন্দ লাগছে সৈকতের। যে মেয়েটার জন্য দিনের পর দিন ব্যাকুল ছিল, সেই মেয়েটা আজ ওর দূরত্ব যাবার কথা ব্যাকুল হচ্ছে। এই মেয়েটা ওর প্রতিবার বাড়ি যেতে হারানোর ভয় নেই, এবার যাবে একটা প্রসন্ন অনুভূতি নিয়ে।
নিশ্চয়তা নিয়ে যে মেয়েটা ওর। সৈকতে একটুখানি হাসলো, ফিতে চোখে পানি মুছে দিয়ে বলল, হয়েছে, এবার কান্না থামাও। বাবা একটু সুস্থ হলে আমি ফিরব। এর মাঝে যদি ইন্টারভিউ ডাক পড়ে তবে হুটহাট এসে পড়ব। তোমাকে বেশি দিন বিরহে রাখবো না, অল্প কটা দিনের ব্যাপার, চোখের পলকে কেটে যাবে। আর মন খারাপ করো না, একটু হাসি মুখে বিদায় দাও চন্দ্রকথা। মুনের কান্না থামলো এইক্ষণ, নাক টেনে বলল, সাবধানে যাবেন, পৌঁছে ফোন দিবেন। সৈকত স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা আসি এবার। মুন মাথা নাড়ালো, নিচের দিকে চেয়ে সৈকতের আশেপাশে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর আলতো করে মুনের কপালে চুমে খেয়ে বলল, নিজের খেয়াল রেখো আমার চন্দ্রকথা। রাত জেগে সেজুতির সাথে প্রেমালাপে মত্ত ছিল রুবাবে। সারা রাত জেগে কথা বলে ভোরের দিকে ঘুমানো ওদের পুরনো অভ্যাস। প্রতিদিন বিছানায় বসে কথা বললেও আজ রুবাব বিছানায় গা এলায়নি। ওর ধারণা বিছানায় গা এলিয়ে দিলে ও ঘুমিয়ে পড়বে। আজ ভোরবেলা ও না ঘুমানোর পরিকল্পনা করে ওর। রুবাব মনে স্থির করেছে শকতকে ছাড়তে স্টেশনে যাবে, ঘুমালে যাওয়া মিস হয়ে যাবে। পরিকল্পনা মাফিক জেগে আছে, ওর চোখে ঘুম ভর করেছে। ঘুম তাড়াতে উঠে হাঁটাহাঁটি করছে। কিছুক্ষণ পরে বের হবে। জানালার কাছে এসে সিধুতির সাথে কথা বলার ফাঁকে নিচে তাকাতে থমকে গেল রুবাব। অনাকাঙ্ক্ষিত একটা দৃশ্য চোখে পড়ল। মুন গেটে পেরিয়ে বেরিয়ে যাচ্ছে চুপি চুপি। এত বড় কোথায় যাচ্ছে? রুবাব অবাক হয়ে চাইল, গভীর মনোযোগ দিয়ে দেখল। খানিক বাদে গেটের ওপাশে পুরুষ অভয় দেখা গেল। অভয়টা চিনতে এক মুহূর্ত লাগলো না রুবাবের। সে স্থির চোখে দেখলে এক পলক, এরপর চোখ ফেরালো। বোনের প্রেম দেখা সাজানো ওর। খানিক বাদে অবচেতন মন ফিরতে গেল চোখ সেদিকে। তখন মন কাঁদছে, সৈকত ওর চোখের পানি মুছে দিচ্ছে। দূর থেকে রুবাব স্পষ্ট বুঝল মুন মন খারাপ করে কেঁদে যাচ্ছে। সৈকত তাকে সান্ত্বনা দিচ্ছে, থামানোর চেষ্টা করছে। এর মাঝে সৈকত মুনকে চুমুও খেলো। তরিতে অন্যদিকে ঘুরে গেল রুবাব। অস্বস্তিতে গাঢ় অন্ধকারে ওর মুখে। রুমে ফিরল ও। ফোনের ওপাশে সেজুতি হ্যালো হ্যালো বলে গেল। রুবাব উত্তর দিচ্ছে না, ওর খেয়ালে অন্যদিকে। রুবাব খুব করে বুঝতে পেরেছে তার বোনটা গভীরভাবে জড়িয়ে পড়ছে সৈকতের সাথে। অনুভূতির প্রবণতা সৈকত থেকে মুনের বেশি। এতটা জড়িয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? যদি পরে বিয়েটা না হয়, সে কিভাবে ফেরাবে বোনকে? তার একমাত্র আদরের বোনটা কত কষ্ট পাবে? একটা আতঙ্ক খেলে গেল রুবাবের মনে। ভাইয়া, মা কিন্তু সিরিয়াস। অলরেডি পাত্রী দেখে ও পছন্দ করে ফেলেছে। বি কেয়ারফুল। বাড়ি ফেরার পর বাবাকে নিয়ে হাসপাতালে বাড়ি চক্কর কাটতে কাটতে ক্লান্ত প্রায় সৈকতে। সবে একটুখানি বিশ্রামে আশায় বিছানা গা এলিয়ে দিয়েছে, অমনি ছোট ভাই সিফাত এসে চমৎপদক তথ্য জানালো। ভাইয়ের কথা চমকে গেল সৈকত। চোখ মেলে অবিশ্বাস্য চোখে চাইল, প্রশ্নবিদ্ধ করে বলল, মানেটা কি? আমার জন্য কিসের পাত্রী? তোমার বিয়ে। অক্লান্ত মাথাটা আকস্মিক উত্তরপ্রাপ্ত দেখা গেল। আমাকে জিজ্ঞেস না করে কিসের কথা আগাচ্ছে? ভাইয়ের রাগের উপর রাগ দেখে সিফাত বলল, তুইও তোমাকে অনুমতি দিয়েছিস পাত্রী দেখতে। কীভাবে দিয়েছিস সেটাই মাথায় আসছে না আমার। মুন ভাবিকে বাড়ির থেকে ফেরার পরেই মা তোড়জোড় করে নেমে গিয়েছিলেন। আমি বারবার বলেছি তোর সাথে কথা বলতে, তোর মতামত নিতে। বারবারই মা বলছেন তুইও না আমাকে বিয়ের কথা বলেছিস। সৈকতের মাথা ধপধপ করছে। সে কখন বলল মাকে পাত্রী দেখতে? বিয়ে পাত্রী মানে তো মুন। ওর কথা তো মাকে বলাই হয়নি, সেখানে বিয়ের কথা কখন বলল? সৈকত গভীর ভাবনায় পড়ল। সিফাতের কথায় মাথায় এনে পরীক্ষার সময় মায়ের কথা ঢাকার সফর স্মরণ করে আনলো। মায়ের সাথে কি কথা হয়েছিল, মুনদের বাসায় কি হয়েছিল ভাবতে গিয়ে মনে পড়ল সে প্রথম পরীক্ষার দিনে দুপুরবেলার কথা। মুন আর মার কথা বলতেছিল। সে গিয়ে বসলো। তারপর মা স্বাস্থ্যের চিন্তা করে বিয়ের কথা তুললেন। সৈকত মুনকে রাগানোর জন্য মজার স্থলে বলেছিল, দেখো সেই কথাকে কেন্দ্র করে মা নেমে পড়েছে। সৈকত হকচকিয়ে বলল, আরে ওটা তো আমি মজা করে বলছিলাম। সিফাত রুষ্ট হয়ে বলল, মুন ভাবি থাকতে এমন মজা করছিস কেন? এবার সাজাভুক্ত। সৈকত চোখ লাল করে গম্ভীর মুখে বলল, চাকরি না পাওয়ার আগে তো মায়ের বিয়ের কথা চিন্তা করার কথা না, তবে হঠাৎ এত তোড়জোড় কেন? হঠাৎ না, তোকে নিয়ে মায়ের চিন্তা সারাকালেই। ঢাকা গিয়ে একা থাকিস, কি খাস না খাস খেয়াল রাখার কেউ নেই। এসব নিয়ে প্রতিদিন মা মন খারাপ করে আর বলে বিসিএস শেষ হলেই বিয়ে করিয়ে দেবেন। তোর না শুনবেন না,
এখন তো তুই আর হ্যাঁ বলে দিয়েছিস, মাকে আর পায়কে। সৈকত মুখে গম্ভীর থেকে গম্ভীর হলো। বাবা একটু সুস্থ হলে আমি মনের কথা মাকে জানাবো। মায়ের হাব ভাবে বুঝলাম প্রাপ্তি পছন্দ হয়েছে। এখন এই বিয়ে পড়িয়ে বউ ঘরে তুলবেন, একটা দিন অপেক্ষা ও করতে রাজি নন না। এক্ষণে সৈকতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এখনই বিয়ে কিভাবে? রুবাবের সাথে তো সে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ হওয়ার আগ অবধি বিয়ে প্রস্তাব যাবে না শেখ বাড়িতে। শুধু রুবাব না, সেদিনের মনীষ সাহেবেরও সাথে বসার ঘরে অনেকক্ষণ কথা হলো। তার হাবভাব বোঝা গেল আগামী 6 মাসে 1 বছরে তিনি মেয়ের বিয়ে দিবে না। তাছাড়া এখন বিয়ে করবে বললে তো হবে না, বিয়ের পর মনের জন্য সুন্দর একটা লাইফের ব্যবস্থা করতে হবে। শেখ বাড়িতে আদরে দুলালি, যেভাবে সেভাবে তো আর রাখা যাবে না। অন্তর সৈকতে চাচ্ছে না। অভাবের কারণে মন একদিন সৈকতের ভালোবাসাটাকে ভুল মনে করুক। সৈকত মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, মনের জন্য সুন্দর একটা সংসার জীবনে ব্যবস্থা করতে পারলে তবে সে মনকে নিয়ে আসবে। এখনও সৈকত বেকার, ওর হাতে চাকরি নেই। একটা দায়িত্ব কাঁধে নেবার জন্য আয় দরকার, সে আয় নেই। এখন বেকারত্বের সংসারে মন কি কিভাবে জড়াবে? মন কি ভালো থাকবে? না, ভালো থাকবে না। তার চন্দ্রকথা কষ্ট পাবে। তাছাড়া সে এখন কোন মুখে বন্ধুর কাছে তার বোনের হাত চাইবে? এখন তো কিছুই নেই ওর। না, প্রতিষ্ঠিত হওয়ার আগেই বিয়ের চিন্তা মাথায় আনা যাবে না। সব কিছু সুন্দর সুসময় হতে হবে। তার চন্দ্রকথাকে ভালো রাখার দায়িত্ব তার। সেই দায়িত্বটা পরিপূর্ণ হবে না এখন, হবে চাকরি পাবার পর। সৈকতের গভীর ভাবনার মাঝে ফোন বেজে উঠল। স্ক্রিনে চন্দ্রকথা নামটা ভাসছে। সৈকত স্ত্রীর চোখে চেয়ে আছে সেদিকে। সৈকতের চোখে মনের ছবিটা ভাসছে। বাড়িতে ওর বিয়ের কথা চলছে শুনলে কি ভীষণ কষ্ট পাবে মেয়েটা। অল্পতে কেঁদে ভাসানো মেয়েটা এই কঠিন কথা শুনে কেঁদে জ্ঞান হারাবে। না, ওকে জানাতে দেওয়া যাবে না। সৈকত দীর্ঘশ্বাস ফেলল। প্রথমবার ধরল না, নিজেকে স্বাভাবিক করলো। দ্বিতীয়বার বাঁচতে কেটে দিল। পরপর নিজেকে কল ব্যাক করলো। সাথে সাথে মেয়েটা চিন্তিত সুরে কানে এলো। ফোন ধরছিলেন না যে, সব ঠিক আছে? সৈকত কৃত্রিম হাসলো, স্বাভাবিক স্বরে টেনে বলল, বাবাকে নিয়ে হাসপাতালে ছিলাম তো, ফোন হাতে নেওয়া হয়নি। সবে ফিরেছি। আঙ্কেলের অবস্থা কেমন এখন? আগের চেয়ে ভালোই, ট্রিটমেন্ট চলছে। আশা করা যায় দ্রুতই সেরে উঠবে। আর আঙ্কেলের ছেলের? মুনিশ্বর নরম হলো। প্রিয়সীর কথায় বাস্তবে কিভাবে হাসি ফুটল সৈকতের মুখে। কিঞ্চিত হেসে বলতে গেল, আঙ্কেল বলবার সময় তার থেকে কিছুটা দূরে বসা ছোট্ট ভাইয়ের দিকে নজর গেল। যদিও সিফাতের খেয়াল এদিকে নেই, সে ফোনে ব্যস্ত। তবুও সিফাতের অস্বস্তি হলো। সে উঠে দাঁড়ালো, হেঁটে পা বাড়ালো বারান্দার দিকে। বারান্দা পা রেখেই বলল, আঙ্কেলের ছেলে বউ শূন্যতায় ভুগছে। অবস্থা বিশেষ একটা সুবিধার না। মন কপট রাগ দেখালো। আপনার মাথায় বিয়ে বউ ছাড়া আর কিছু আসে না? চাপা শেষ ফেল সৈকত বলল। আপাতত আসছে না। কথার ভাব ধরে ফেলার আগে সৈকত আবার বলল, কেমন আছে আমার চন্দ্রকথা? কোমল অদরে সুরে সৈকতের। সে সুরে মনের মন ছুঁয়ে গেল। লাইফে আহ্লাদি হলো যেন সে। বলল, আপনি কবে ফিরবেন? এর মানে হলো আপনাকে ছাড়া ভালো নেই আমি। সৈকত হাসলো আবার। এই সুর, এই মানুষ ও সারাদিনের ক্লান্তি চিন্তা দূর হবার কারণ। প্রসন্ন মনে প্রশ্নের উত্তর। প্রশ্ন করল, ফিরলে আমার কি লাভ হবে? তৎক্ষণাৎ জবাব দিল না মন। খানিকটা সময় নিয়ে বলল, খুব মন খারাপ লাগে, তাড়াতাড়ি চলে আসুন না। সৈকত হাসি বাড়ল। তখন বিয়েটা করে নিলে এখন মন খারাপ করার সুযোগ পেতে না চন্দ্রকথা। আমার সাথেই থাকতে হয়তো এখন আমরা। মন সৈকতের কথা তীরের নিশান ধরে ফেলল। পুরো কথা বলতে না দিয়ে কাতর গলায় বলল, আমার কেন যেন খুব ভয় লাগছে, বুক কাঁপছে শুধু শুধু। আপনি একটু সাবধানে থাকবেন। এইক্ষণে বুক কাঁপল সৈকতেরও। মনকে কিছু টের পেয়ে গেল। আসার কালে মনের কান্নামাখা মুখটা চোখে ভাসল। অমন চেহারা দ্বিতীয়বার দেখার ইচ্ছে হচ্ছে না ওর। মেয়েটার খুব কষ্ট পাবে। না, মায়ের সাথে কথা বলতেই হবে শীঘ্রই। সৈকত দীর্ঘশ্বাস ফেলে উভয় দিল। আমার কথা একটু বেশি চিন্তা করছো তো, তাই উল্টোপাল্টা খেয়াল আসছে। কিচ্ছু হবে না, আমি সব সময় থাকবো তোমার সাথে। তুমি, আমি, আমরা হয়ে। সৈকত কথাটা মনকে বলল না। কি নিজের বলবো বোঝা গেল না। মনের স্বর থেকে ভয় নামলো। এবার সে প্রগরের সুরে আবদার করল, একটু দেখবো, ভিডিও কলে আসবেন। কি সুন্দর কথা। সৈকতের মন প্রাণ জুড়ালো। তবুও সে সায় দিতে পারল না। তার চেহারা এখন বিধ্বস্ত অবস্থা। এখন দেখলে বোঝা যাবে
কিছু একটা হয়েছে। সৈকত মিথ্যা বলল। ঘরে বিদ্যুৎ নেই, আমার ঘরে আলোর ছিটাফোঁটাও নেই। আমাকে তোমাকে কিভাবে দেখাই বলো তো? ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে এক সুকন্যা, দৃষ্টি আকাশে পানে নিবদ্ধ, উদাস নয়নে এক মনে কি যেন দেখে যাচ্ছে। চারদিকে খেয়াল নেই, চলে বড্ড বিষণ্ণতা তার। বাড়ি গেট দিয়ে ভিতরে ঢোকার সময় সেই মেয়েটিকে চোখে পড়ল রুবাবের। বুড়ো কুচকে চেয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটা কি হলো? বাড়ির উঠোনে দেখা মিলল কর্তির। মনের প্রশ্ন উগরে দিল তার কাছে। মুনের কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছে কেন? প্রশ্ন শুনে রাগে গঙ্গম করে উঠল তারানা। কদিন ধরেই কি খেয়ালে মেতেছে কে জানে, কেমন মরা হয়ে থাকে। কি হয়েছে আমাকে কি আর বলে? 1000 বার জিজ্ঞেস করলাম, কিছু বলে না। আমি কে আমাকে বলবে? মায়ের রাগ দেখে রুবাব স্বরে নরম বলল, তুমি ওকে বকবে না একদম, আমি ওর সাথে কথা বলবো। জিজ্ঞেস করে দেখ যদি কিছু বলে। রুবাব বাড়ির ভিতরে না গিয়ে ছাদের দিকে পা বাড়ালো। তারিনা পিছনে ডাকলেন ছেলেকে। শোন। হ্যাঁ মা। তারিনা করুণ গলায় বললেন, মলিন মুখে বসেছিল বলে দুটো কথা বলেছি। অমনি রেগে দুপুরে খাইনি, না খাইয়ে দিস। রুবাব মায়ের উপর বিরক্ত হলো, গম্ভীর মুখে বলল, মা, তোমাকে কতবার বলেছি মুনকে বকবে না। ও দোষ করলে আমাকে বলবে, আমি বুঝাবো। সামান্য কথায় বকে এখন না খেয়ে আছে মেয়ে। সন্ধ্যা হচ্ছে সারাদিনের উপোস। তুমি যে কি করো না মা, উফ। বিরক্তির শ্বাস ফেলে হাঁটা ধরল রুবাব। তারিনা ক্ষোভ নিয়ে বললেন, বাপ ভাই মিলে আদরে বাদর বানিয়েছিস, এজন্যই তো এত আহ্লাদ। কদিন বাদে বিয়ে দিলে এত আহ্লাদ বইবে কই? রুবাব থামলো না, যেতে যেতে বলল, যে আমার বোনের আহ্লাদ বইতে পারবে তার হাতেই বোনের হাত দিব। দ্রুত পা ছাদে উঠে গেল রুবাব। মন তখনও অবিচল, তবে কিছুটা বিষণ্ণতা আছে। আগে মাথা ছিল আকাশের দিকে, এখন তা হাতে ধরা ফোনের দিকে। কারোর নাম্বার ডায়াল করছে, রিং হচ্ছে, বেজে কেটে যাচ্ছে, তুলছে না কেউ। ফিরতে কল দিচ্ছে মন। কয়েকটা কল বেজে কেটে যাবার সাথে সাথে মন খারাপের পারদ বাড়ছে। সারাবেলা দেখা মা মুনির মন খারাপের কারণ ধরতে না পারলেও রুবাবের ধরে ফেললো। রুবাব জেনেও না জানে ভান করলো। ছাদের দরজা দাঁড়িয়ে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছাদের দরজা দেয়া হয়নি কেন? ভাইয়ের শব্দ শুনে সংগত হলো, দাঁড়ালো মন। রুবাব নিজের উপস্থিতি জানান দিয়ে ছাদে পা বাড়ালো। মনকে দেখিয়ে বলল, এই ভর সন্ধ্যা এখানে কি করিস? মন নিজেকে স্বাভাবিক করে বলল, এমনি হাঁটতে এসেছিলাম। তুমি কখন ফিরলে? হলো কিছুক্ষণ। মা বলল দুপুরে ভাত খাসনি, কেন খাসনি? ইচ্ছে করছিল না। রুবাব বোনের কাছে গেল, নরম গলায় বলল, মন, কি হয়েছে তোর? ভাইয়াকে বল, মা বকেছে? মন কৃত্রিম হাসলো, বলতে পারল না। তোমার বন্ধু আমার ফোন তুলছে না ভাইয়া। কাল থেকে কথাও হয়নি। আমার কিছু ভালো লাগছে না ভাইয়া, একটু কথা বলে দাও। মুখে বলল, এমনি মুড সুইং হচ্ছে। রুবাব চাপা শ্বাস ফেললো, কোমল হেসে বলল, কোনো সমস্যা হলে ভাইয়াকে বলবি, ঠিক আছে? ভাইয়া সব সময় তোর সাথে আছি। মন হেসে মাথা নাড়ালো। রুবাবের বোনের হাসি দেখে হাঁপ ছেড়ে বাঁচল, বলল, আমিও দুপুরে খাইনি, চল একসাথে খাই। খেতে ইচ্ছে করছে না। না হয় চল বাইরে ঘুরে ফিরে কিছু খেয়ে আসবো। বোনকে বুঝে তৈরি হতে পাঠালো রুবাব। মন ছাড়তেই শৌকতের নাম্বার কল দিল। ফোন বেজে কেটে গেল। বেশ কয়েকবার ডায়াল করলো, ফলাফল শূন্য। শেষমেশে ডায়াল করলো সিফাতের নাম্বার। ভাগ্য সুপ্রসন্ন থাকার প্রথমবারই রিসিভ হলো। সিফাতের সাথে কুশল বিনিময় করে শৌকত চাইল, সিফাত জানালো 2 দিন যাবৎ বাবাকে নিয়ে দৌড়াদৌড়ির উপর আছে। বাবার পাশে বসা সারাদিন, ফোন তুলবার ফুরস্তি নেই। সিফাত সৈকতের কাছে গিয়ে ফোন ধরিয়ে দিল। সৈকত বাবা মায়ের পাশে বসা, কপালে চিন্তায় ভাঁজ ফেলে বলল, কিরে, এত জরুরি তলব? সব ঠিকঠাক আছে তো? রুবাব উঁচু গলায় বলল, তাড়াতাড়ি ঢাকা ফির, তোর কারণে বাসায় টেকা যাচ্ছে না। সরাসরি কেউ কিছু বলল না, দুজনের জড়তা। অথচ দুজনেই বুঝলো কথার কেন্দ্রবিন্দু এক নারীতে ঠেকেছে। সৈকত কিঞ্চিত হাসল। অবস্থা কি বেশি খারাপ? রুবাব উত্তর দিল না। সৈকত বুঝে নিল বাবা মায়ের দৃষ্টি ওর পানে। উঠে যেতে পারল না সে। সৈকত বলল, বেটের হ। রুবাব কপট রাগ নিয়ে বলল, সেই চিন্তা তোর করতে হবে না, তুই তোর কাজ কর। ফোন কোথায় তোর? কল দিতে দিতে মইরা গেলেও খবর থাকে না তোর। সৈকত শান্ত স্বরে বলল, রাগিস না দোস্ত, আমি ইচ্ছা করে করিনি এমন। ব্যস্ততায় ফোন সাইলেন্ট করে কোথায় রাখছি খেয়াল নেই। আমি ফ্রি হয়ে ফোন দিব।
রাতে খাবার খেয়ে একটুখানি আরামের সময় পেয়ে ফোন হাতে নিল সৈকত। স্ক্রিন অন করতে চক্ষু চড়ক ওর। মুনের নাম্বার থেকে প্রায় 50টা কল, নাম্বার, মেসেজ, হোয়াটসঅ্যাপে অগণিত মেসেজ। মেয়েটি নিশ্চিত রেগে মেগে একাকার। আজ তবে ভালোই ক্লাস নেওয়া হবে তার। রাগের সম্মুখীন হবার জন্য মনে মনে প্রস্তুত হয়ে কল দিল সৈকত। একদম সাথে সাথে রিসিভ হলো। ফোনটা হাতে নিয়ে বসেছিল নাকি কানে তুলল সৈকত, নরম গলায় বলল, সরি। অমনি খট করে কল কেটে গেল। সৈকত ফিরতি ফোন দিল, রিং হতে কেটে দিল, যেন রাগটা কলের উপর মেটাচ্ছে। সৈকত হেসে ফেলল। সে অনবরত কল দিতেই লাগলো। ওপাশ থেকে মন কেটে গেল। 14তম কলটা কাটল না। রিং বেজে কেটে গেল। রাগ কমছে। সৈকত হেসে ফিরতি ডায়াল করলো। এবার রিসিভ হলো। ওপাশ থেকে কোনো স্বর এলো না, একেবারে নীরব। ফোন কানে দিয়ে বসে আছে মেয়েটা। সৈকত গম্ভীর স্বরে বলল, চন্দ্রকথা। ব্যাস, এই ডাক্তারদের বোধ হলো চন্দ্রকথা। কথা না বলার, রাগ দেখানোর পণ ভেঙে গেল। মনটাও নিতে গেল। চোখ বেয়ে গড়ালো জল। কথা জবাবে এলো ফোপানোর শব্দ। সৈকত অডিও কল কেটে ভিডিও কল দিল। মন রিসিভ করে অন্যদিকে তাকিয়ে রইল। সৈকত তাকিয়ে রইল ওর দিকে। আজ সকালে বাবার বিয়ের কথা তুলেছিল। মা ছিল না সেখানে। সৈকত নিশ্চুপ ছিল। বাবাকে কিছু বলতে পারেনি। এলাকার কোন মেয়ে ঠিক করে রেখেছে তারা। বাবা অসুস্থ হলে বিয়ে সারিয়ে দিবেন, এমনটাই বাবার বক্তব্য। তখন থেকে হারানোর ভয়টা ঘিরে ধরেছে ওকে। সৈকত অপলক তাকিয়ে এলো পিয়সীর কানে। এই মেয়েটাকে হারাবেও অসম্ভব। একদিন ফোন দেয়নি বলে কেঁদে চোখ ফুলালো। এই মেয়েটাকে ছেড়ে দিবে যাকে পাওয়ার জন্য এত কাঠখোট পুড়িয়েছে, নাওয়া খাওয়া বাদ দিয়ে বিশেষ দিয়েছে, তাকে ছেড়ে দিবে অসম্ভব। মেয়েটা ওর প্রাণে বাস করে। ওকে ছাড়লে বোধহয় সৈকত বাঁচবেই না। মন আর চোখে তাকালো ওর দিকে। সৈকতকে তাকিয়ে থাকতে দেখে চোখ রাঙিয়ে বলল, একদম তাকাবেন না আমার দিকে। সৈকত ওর দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা, আর তাকাবো না। মন রাগ রাগ মুখে বলল, পুরো একদিন কোনো খবর নেই, এখন এসেছে তাকাতে, চোখ ফেরান। সৈকত শব্দ করে হেসে ফেলল, বলল, বাবাকে নিয়ে ব্যস্ত ছিলাম। ফোন হাতে নেওয়ার সময়ও হয়নি। মন নাক ফুলালো। একটা মেসেজ করে দিলেই তো হতো, আমার চিন্তা হয় না। সৈকত হেসে আত্মসমর্পণ করলো। আচ্ছা, নেক্সট টাইম খেয়াল রাখবো। এবার মুখটা ঠিক করো। মনের মুখ ঠিক হলো না, বরং আরো আধার হলো। মৃদু স্বরে বলল, আমি আপনাকে নিয়ে খুব খারাপ খারাপ স্বপ্নে দেখতেছি। আমার ভয় লাগছে। মনে হচ্ছে যেন আপনি হারিয়ে যাচ্ছেন। প্লিজ চলে আসুন না আমার কাছে। আঙ্কেলের চিকিৎসা ও না হয় ঢাকা থেকেই করাবেন। আমার ভয় লাগছে। আবার কেঁদে ফেলল মেয়েটা। ওর চোখে স্পষ্ট হারানোর ভয়। সৈকতের বুক কাঁপল। ওর পরিবারের বর্তমানে পরিস্থিতি ভেবে সে কাঁপন বাড়ল। কাপাসরে আশ্বাস দিল, হারাবো কেন পাগলি? আমি তোমার কাছেই থাকবো চিরকাল। একটু অপেক্ষা করো, শীঘ্রই ফিরবো। কিচ্ছু হবে না, চিন্তা করো না। দুজনের কথার মাঝে সুরমার ডাক এলো। কথাটাও ঠিকঠাক হলো না। সৈকত কপালে ভাঁজ ফেলে মায়ের ডাকে সাড়া দিল। মায়ের ঘরে যেতে সুরমা খুশি খুশি মুখে একটা ছবি বাড়িয়ে দিয়ে বললেন, দেখ তো মেয়েটা কেমন। সৈকত মায়ের কথা ইঙ্গিত বুঝে গেল। মেয়েটাকে দেখল না, আগ্রহ করে প্রকাশ করলো না। গম্ভীর মুখে বলল, মা, আমি স্পষ্ট কথা বলে দিয়েছি, বিসিএস হওয়ার আগে এসব বিয়ের সাথে নাম নিবে না। তবে এখন মেয়ে দেখার কথা কেন আসছে? তুইও না করলি মেয়ে দেখতে। আমরা মেয়ে দেখছি, ঠিকঠাক কইরা আইছি। তুই কাল গিয়ে দেখে আসবি। কথা সব ঠিকঠাক। অহন বেঁকে বসলে তো হবে না। সুরমা ক্ষিপ্ত হলেন। সৈকত কপাল চাপড়ালো। কেন সে মায়ের সামনে অমন মজা করতে গেল? তারপর গম্ভীর মুখে বলল, মানা করে দাও, বিয়ে আমি এখন করছি না। সুরমা রেগে গেলেন। তুই বিয়ে করবি, তোর বাপও বিয়ে করবে। ফাজলামো পাইছিস? একবার বলবি মেয়ে দেখ, যখন মেয়ে দেখলাম তখন কইরা দিবি। এতগুলা চলবো না। বিয়া তোরে করতেই হইব। এবার বিয়া না কইরা শহরে ফেরত যাইতে দিব না তোরে। সৈকতের মুখ লাল হলো। রাগে ফুটে পড়ল সে, কিন্তু মায়ের সামনে প্রকাশ করলো না। কেবল গম্ভীর মুখে বলল, আমার পছন্দ আছে। সুরমা হতভম্ব হয়ে চেয়ে রইলেন। কিছুই বলতে পারল না। খানিক বাদে অসন্তুষ্ট গলায় বললেন, পছন্দ থাকলে ঠিকানা দে, প্রস্তাব নিয়া যায়। বিয়া তোরে করতেই হইব অহন। হয় তোর পছন্দ, নয় আমাকে পছন্দ। সৈকত বলল বিপদে,
এখন মনে ঠিকানা কিভাবে দিবে? দিলেই মা প্রস্তাব নিয়ে যাবেন। এতকালের পরিশ্রম সব ভেঙে যাবে। যদি রুবাব আর মনি শিখে যদি বেঁকে বসে, সৈকত কথা আটকাতে বলল, মেয়ে ঢাকার, প্রস্তাব নিয়ে কিভাবে যাবে? ঢাকা শুনতে তেতে গেলেন সুরমা। তিনি শহরে মেয়ে মেনে নেবেন না, না মানে না। মেঘলা মধ্যবেলা, অনেকদিন বাদে আজ ক্লান্ত চোখে ঘুম নেমেছে সৈকতের। ব্যস্ত কাল থেকে ফুরসত পেয়ে আজ প্রাণ ভরে রাত্রিভর পিয়ুষের সাথে গল্প করে ভোরবেলা ঘুমিয়েছে। সেই ঘুম ভেঙেছে মায়ের ডাকে। সৈকত, ও নাস্তা করবি না? আজ তো আবার মেয়ে দেখতে যাইতে হইব। কাঁচা ঘুম ভাঙায় কপাল কুঁচকে গেছে সৈকতের। মায়ের শেষ কথা শুনে কুঁচকে যাওয়া কপালে রক ফুটে উঠল। চোখ বন্ধ করে বলল, আমি কোথাও যাচ্ছি না। সুরমা রুমের পাশ কাটছিলেন। ছেলের কথা শুনে ফিরে এলেন। কড়া সুরে বলল, বেশি কথা না বাড়াইয়া উইঠা তৈরি হইয়াল। সৈকতের স্বর গম্ভীর হলো। আমি আগেই বলেছি আমার পছন্দ আছে, বিয়ে করলে তাকেই করব। এরপরও এসবের মানে কি? সুরমাও রেগে বললেন, মানে হইল কোন শহরের মাইয়া আমি মাইনা নিব না। এসব ভুইলা যা, এখানে মাইয়া বিয়া করতে হইব তোরে। সৈকত উঠে বসলো, স্পষ্ট গলায় বলল, এতকাল তোমরা আমাকে যাই বলেছ আমি তা মেনে নিয়েছি, কিন্তু এই ব্যাপারে আমি তোমাদের কোনো কথা শুনছি না। বিয়ে আমি আমার পছন্দের মেয়েকেই করব, আর তা আমি প্রতিষ্ঠিত হওয়ার পরই। আগামী 6 মাস 1 বছরে আমার বিয়ের নাম নিবে না। আমি আমার মত জানিয়ে দিলাম, এরপরও যদি বিয়ের ব্যাপারে কোনো জোর করো তবে আমি এই বাড়ি ছাড়বো একেবারেই। উঠে বসলো সৈকত। বাড়ি ছাড়ার কথা নরম হলেন সুরমা। ছেলের কাছে এসে পিঠ হাত রাখলেন, কোমল সুরে বললেন, সন্তানের ভালো চাওনের বাপ মার কাম। আমরা তো ভালাই চাই। আমাকে পছন্দের বিয়েটা কইরাল, সুখী হবি। মাইয়া একেবারে হুরের লাহার। একবার দেখ। সুরমা বেগম যে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছেন তা বেশ বুঝতে পারল সৈকত। সে মায়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর উঠে দাঁড়ালো। টাওয়াল কাঁধে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আমি চাঁদের মোহে পড়েছি। সেই চাঁদের কাছে তোমার এসব গ্রাম্য হুড়টুর টিকবে না মা। তোমার ছেলে বশ মেনেছে সেই চাঁদের। শুধু শুধু এইসব পাত্রী দেখে সময় নষ্ট করো না। সৈকতের চোখে ভাসছে তার চন্দ্রকথা। ঠোঁটের কোণে হাসি, প্রসন্ন এক ভালো লাগা চেয়ে আছে ওর চোখে মন। সুরমা তীক্ষ্ণ চোখে দেখছে ছেলেকে। ছেলের দৃষ্টি আড়াল হতে হায় হায় করে বললেন, ছেলে তো আর নাই, কোন নাগিন জানি তাবিজ করছে। সুরমা দৌড়ে গেলেন স্বামীর কাছে। আফসোসে ভাসলেন। তিনি এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। গভীর ভাবনায় পড়লেন। বেলা গড়াতে ছেলেকে ডাকলেন। পাশে বসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বিয়ের জন্য না করছিস কেন? সুরমা নেই আশেপাশে। শৌকত মায়ের মতো বাবাকে দৃঢ় মুখে নিজের পছন্দের কথা জানালো না, বরং বিনীত স্বরে বলল, সবে তো রিটেন দিলাম। পড়াশোনা শেষ, হাতে কোনো চাকরি নেই। আমি চলছি এখনও তোমার টাকায়, নিজের কোনো আয় নেই, চাকরি বাকরির কোনো ঠিকঠাক নেই। বলা যায় ভবিষ্যৎ অনিশ্চিত আমার। মা বিয়ে করাতে চাইছেন আমার চিন্তা করে। আমি একা শহরে কিভাবে থাকি? একা শহরে আমার সমস্যা হয় না, বন্ধুদের সাথে বাসা নিয়ে থাকি, এভাবে ম্যানেজ হয়ে যায়। কিন্তু সাথে কেউ একজন থাকলে বাড়তি দায়িত্ব। একা বাসা নিতে হবে, একটা সংসারের ভার বইতে হবে। এত ভার বইবার জন্য মাসিক আয় দরকার, সেই আয়টা তো নেই বাবা। মা আবেগী হয়ে বিয়ের তোড়জোড় করছেন, কিন্তু বাস্তবতা তো বুঝতে হবে। একটা শহরে বেকার একটা ছেলেকে টিকে থাকা যে কতটা কঠিন আমি এখন টের পাচ্ছি। আমার এই টানাপোড়েনের জীবনে আমি কাউকে জড়াতে চাইছি না বাবা। এই অবস্থায় বিয়ের মতো একটা দায়িত্ব বইবার জন্য আমি প্রস্তুত নই। বাবা মনোযোগ দিয়ে শুনলেন ছেলের কথা, তারপর বলল, তাহলে কবে বিয়ে করতে চাইছিস? বিসিএসটা হয়ে যাওয়ার পর, পুরোপুরি সেটেল হওয়ার আগে আমি বিয়ে নিয়ে ভাবছি না। সে তো আর 1.5 বছর ব্যাপার। তবে বিসিএস যদি না হয়? আমি চাকরির চেষ্টা করব, ভাইবার আগে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু বাবা, সেই অবধি সময়টা আমার চাই। অনুরোধের সুরে বলল সৈকত। বাবা হাসলেন। ভালো মন্দ বোঝার বয়স হয়েছে তোর, বুঝে শুনে সিদ্ধান্ত নিস। আমি তোর মাকে বুঝাবো। স্বস্তি নিঃশ্বাস ফেলল সৈকত, বলল, আমি কালই ঢাকায় ফিরছি বাবা। তুমি পাত্রীপক্ষকে মানা করে দাও। সৈকত হাতা ধরল। বাবা পিছু ডাকলেন। মেয়েটা কে? সৈকত থমকে দাঁড়ালো, পিছু ফিরল না।
বাবার চোখে তাকিয়ে প্রেমিকার বিষয়ে বলতে পারবে না সে। পিছু না ফিরিয়ে বলল, এখনো সময় আসেনি, সময় এলে বলবো। সৈকত বের হলো। দুপুরবেলা খেতে বসে মাকে এটা ওটা জিজ্ঞেস করলো। মা উত্তর দিল না, ভীষণ রেগে আছে ওর উপর। সৈকত মাকে মানানোর চেষ্টা করলো। মা মানল না, উল্টো ওকে আবেগী হুমকি দিল। তুই যদি বিয়ে না করিস আমি বাপের বাড়ি চইলা যাবো। সৈকত হেসে বলল, বাপের বাড়ি না গিয়ে ঢাকা চলো, এখন আমি ফ্রি আছি, মা ছেলে ঢাকায় ঘুরবো। সুরমা রেগে চলে গেলেন। সিফাত বলল, তুই ভাবের কথা বললি না কেন? সময় আসেনি। সিফাত সন্ধিহান হয়ে বলল। তুই কি ভাবের ব্যাপারে সিরিয়াস না? সৈকত দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ে নিয়ে আমি তোর ভাবির বাবা ভাই সবাই সিরিয়াস। সমস্যা হলো আমি বিয়ে করার ব্যাপারে সিরিয়াস, তারা বিয়ে না দেওয়ার ব্যাপারে সিরিয়াস। এখন বিয়ের প্রস্তাব পাঠানোর উপযুক্ত সময় নয়। পরের দিন সকালবেলা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল সৈকত। যাবার কালে সিফাতকে কড়া স্বরে বলল, মনের ব্যাপারে মুখ খুলবি না একদম, যা বলার যখন বলার আমি বলবো। সিফাত সায় জানালো। সৈকতের বাবা ভাই থেকে বিদায় নিয়ে বের হলো। মা বিদায় দিলেন না। তখন ভর দুপুর। ভার্সিটির বাইরে অসংখ্য হকার বসেছে খাবার নিয়ে। কেউ ফুচকা, কেউ ভেলপুরি, কেউ চা, কেউ ভর্তা। এসবের মাঝে মন পছন্দ ফুচকা। ক্যাম্পাসের ভিতর ফুচকা পাওয়া যায়, তবে বাইরে বসা ছেলেদের স্টলে ফুচকা বেশি প্রিয় মনের। ভার্সিটি থেকে ফেরার সময় বান্ধবীদের সাথে নিয়ে ফুচকা স্টলে দাঁড়ানো ওর অভ্যাস। তারপর অর্ডার দিয়ে ফুচকার অপেক্ষা গল্পে মেতে ওঠে। ফুচকা এলে মহা খুশিতে তড়িৎ করে ফুচকা খাওয়া যে অতি আনন্দের কাজ। আজও তেমনই এক প্লেট ফুচকা নিয়ে দাঁড়িয়েছিল। বেশ ভিড় থাকায় আজ বসার জায়গা নেই। দাঁড়িয়ে খাচ্ছে, একটার পর একটা মুখে নিচ্ছে। আকস্মিক কেউ একজন এসে পাশে দাঁড়ালো। কানের কাছে হয়ে মৃদু শব্দে বাড়ি গেল, শুভ জন্মদিন আমার চন্দ্রকথা। পুরুষালী স্বরে সেই কথা তীরে বিদ্ধ হলো মন। চমকে তাকালো পাশে মানুষটাকে দেখে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। পলক অবধি ফেলতে ভুলে গেল। মন অবিশ্বাসের চোখে চেয়ে আছে কেবল। স্বপ্নভাবে চোখ বন্ধ করে আবার খুলল। না, যাচ্ছে না তো, তার মানে সত্যি এসেছে। মানুষটার কাণ্ড দেখে চমৎকার হাসলো। আরেকটি তীব্র বিদ্ধ হলো মনের ঘরে। এবার সে বিষম খেল। মানুষটার পানির চেক কাশতে লাগলো। মানুষটা পানির বোতল এনে ক্যাপ খুলে মুখের সামনে ধরল।